বর্ধমানের দলসিপাড়া গ্রামে বহুদিন ধরে পূজিত হয়ে আসছেন দেবী ঢেলাই চণ্ডী। গাঁয়ের লোকের বিশ্বাস অনুযায়ী দেবী যেমন গ্রামবাসীকে রক্ষা করেন, তেমনি রক্ষা করেন দলসিপাড়া গ্রাম ও তার জঙ্গলের সমস্ত প্রাণীদেরকে। কে এই দেবী ঢেলাই চণ্ডী? কি তার ইতিহাস? কেন গাঁয়ের লোক তাকে এতখানি ভয় আর ভক্তি করে? ঝড় বাদলা হলেই কেন ভয় পায় দলসিপাড়ার মানুষজন? শহর থেকে একদল বাবু ঘুরতে এসেছে দলসিপাড়া গ্রামে। কোন ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করে আছে তাদের জন্য? কি হয় যখন রুষ্ট হন দেবী ঢেলাই চণ্ডী? জানতে হলে শুনুন স্যাটারডে স্টোরিজ চ্যানেলের আজকের নিবেদন, লেখক প্রকাশ দাসের কলমে ঢেলাই চণ্ডীর রোষ। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্যাটারডে স্টোরিজ চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি শুভ আজকে চলে এসেছি আবারও একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভয়ের গল্প শোনাতে। পরের সপ্তাহেও কিন্তু দারুণ একটা গোয়েন্দা গল্প আসছে তোমাদের জন্য। তাই যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। খুব শীঘ্রই আমাদের কিন্তু 10,000-এর পরিবার হতে হবে, কারণ পরিবার যত তাড়াতাড়ি বড় হবে ততই আমরা তোমাদেরকে বিভিন্ন স্বাদের মন ভালো করে দেওয়া গল্প শোনাতে পারবো আমাদের স্যাটারডে স্টোরিজ চ্যানেলে। মনে রেখো, স্যাটারডে স্টোরিজ মানে কিন্তু তোমার, আমাদের সকলের মনের আড্ডা ঘর। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুভ। অন্যান্য চরিত্রে আকাশ, সৌরভ, নীল, দেবস্মিতা, অভিজিৎ এবং অধ্যায়। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, লেখক প্রকাশ দাসের কলমে ঢেলাই চণ্ডীর রোষ। দলসিপাড়া পূর্ব বর্ধমানের একাধিক অখ্যাত সাদামাটা গ্রামের মধ্যে এটিও একটি। দেবীপুর স্টেশন থেকে টোটো করে এই গ্রামে ঢুকতে লাগে মোটে 20টা মিনিট। ইদানিং এই গ্রামের একটু নামডাক হয়েছে বটে। এখানে তৈরি হয়েছে এক বাগান বাড়ি, ওই যাকে বলে রিসর্ট। শহরের বাবুরা আসবে এখানে গ্রাম্য প্রকৃতি উপভোগ করতে, শহুরে একঘেয়ে জীবন থেকে কিছু সময়ের জন্য বিরতি নিতে। বাগান বাড়িটাকে সেজন্য সাজানো হয়েছে এলাহি আয়োজনে। বাগান বাড়ির চারিদিক গোলাপি বাগান বিলাসের সীমানা করা, দেখতে অপূর্ব লাগে। তবে গ্রামের মানুষদের বেশ ভালোই হয়েছে। গ্রামের বহু ছেলেছোকরা এখানে কাজে ঢুকেছে। এছাড়াও গ্রামের হাটে শহুরে লোকজনের আনাগোনা বাড়ায় গ্রামের লোকজনের রোজগারও অনেকটাই বেড়েছে। রাজু এই বাগান বাড়িতেই কাজ করে। সমস্ত ঘর ঝাড়পোছ করা তার ডিউটি। সে তো এই গ্রামেরই ছেলে। গলার স্বরে পুরুষের পাক লাগার আগেই সংসারের দায় এসে পড়েছিল তার ঘাড়ে। স্কুলে সে কোনো কালেই যায়নি। শুধু এ না, এ গ্রামের বেশি লোকের এই একই গল্প। যবে থেকে রাজু টাকা রোজগার করতে নেমেছে, তবে থেকেই রোজ একটা করে ঢিল লাল ধাগায় বেঁধে ঢেলাই চণ্ডীর থানে গিয়ে গাছের ডালে ঝোলাতো সে। মনে মনে একটা ভালো কাজের মানত করত। এই গ্রামে এই ঢেলাই চণ্ডীর থান খুবই জাগ্রত বলে সকলের বিশ্বাস। লোকে বলে মা ঢেলাই চণ্ডী কাউকে ফেরান না। তার কাছে মানত করে গাছে ঢিল বাঁধলে দেবী সেই মানত পূরণ করেন। এই সবই মাস দুয়েক হলো রিসর্টটায় কাজে লেগেছে। মাস গেলে মাইনে বাবদ 3,500 টাকা তার রোজগার। বিয়েও করেছে, এই 1 মাসও হয়নি বোধ হয়। এ আর নতুন কি এই গ্রামে, বরং এইটাই সকলের চেনা স্বাভাবিকের জীবন। এই গায়ের জাগ্রত দেবী ঢেলাই চণ্ডীর থান কিন্তু সারা পূর্ব বর্ধমান জুড়েই দেখা যায়। তবে এই দলসিপাড়ার দেবীর থান সমস্ত জায়গার থেকে কিঞ্চিত আলাদা। এই গায়ের ঈশান দিকে যেখান থেকে ঘন জঙ্গল শুরু হয়েছে, সেই পথ ধরে মিনিট 10 পূব দিকে বরাবর চললে এই থান চোখে পড়ে। সেখানে এক লম্বা খেজুর গাছের নিচে কিছুটা মাটির ঢিবি দিয়ে উঁচু, তার উপর গাছের গুড়িখানার গায়ে হেলান দিয়ে রাখা
একখানা অদ্ভুত দর্শন বিশাল দেবী মূর্তি। অন্যান্য জায়গায় ঢেলাইচণ্ডীর থানগুলিতে খেজুর বা তেঁতুল গাছকেই দেবতা জ্ঞানে পুজো করা হয়ে থাকে বটে, কিন্তু ওই যে বললাম, দলসিপাড়ার থান সকলের থেকে আলাদা। আর তার এই বিশেষত্বের কারণই হলো এই অদ্ভুত দেবী মূর্তি। দেখেই বোঝা যায় মূর্তিটি সুপ্রাচীন। কবে কিভাবে এই মূর্তি এখানে প্রতিষ্ঠিত হলো সেই সম্বন্ধে ঠিকঠাক জানা যায় না, তবে শোনা যায় মূর্তিখানি স্বপ্নাদেশে পাওয়া। বহুকাল পূর্বে কোনো এক কুমোরের মেয়ে নাকি স্বপ্নাদেশ পেয়ে এই অদ্ভুত মূর্তিখানি বানিয়েছিল। পরে সেটি এই খেজুর গাছের তলায় প্রতিষ্ঠিত হয়ে ঢেলাইচণ্ডী রূপে পুজো পেয়ে আসছে। গ্রামের লোকেরা নানান ফুল দিয়ে মূর্তিটাকে সাজিয়ে রেখেছে। সিঁদুরের প্রলেপে পুরো মূর্তিটাই এখন টকটকে লাল। তার প্রকৃত বর্ণ যে আদতে কি ছিল তা বোঝা দেয়। মূর্তিটিকে ভালো করে খেয়াল করলে দেখা যায় ঢেলাইচণ্ডী দুহাতে ধরে আছে একটি শঙ্খ। তার মাথার উপরে আচ্ছাদন করে রয়েছে এক 5 মাথাওয়ালা এক ভয়াল দর্শন সাপ। দেবীর দেহের কোমরের নিচ থেকে বাকি অংশ হুবহু বিশাল আকৃতির সাপের মতো। মূর্তির এই অংশখানা এতখানি নিপুণভাবে তৈরি, দেখলে মনে হয় সত্যি বুঝি ওটা কোনো সাপের শরীর। অদ্ভুতভাবে দেবীর একজোড়া ডানাও আছে। তার চোখের দৃষ্টি শিকারী পশুর মতো শীতল এবং স্থির। এখানকার গাঁয়ের লোকদের মধ্যে রটিত রয়েছে যে ঢেলাইচণ্ডী হলেন দেবী মনসার কন্যা, যিনি বন জঙ্গলের জীবকুলকে রক্ষা করে আসছেন। দেবীর থানের উপর পড়ে আছে অগণিত লাল ধাগায় বাঁধা ঢিল। গ্রামের বাসিন্দারা বিশ্বাস করে ঢেলাইচণ্ডী তাদের রক্ষা করে। শুধু তাদের নয়, তিনি রক্ষা করেন এই গ্রামের সমস্ত পশু পাখি এবং সমস্ত জীবকে। আজ সকালেই শহর থেকে নতুন বাবুরা এসেছে বাগান বাড়িতে। তাদের মধ্যেই একজনকে দেখতে বেশ সর্দার গোছে। যখন থেকে এসেছে নানান রকম ফাইফরমাস খাটিয়েই চলেছে রিসর্টের লোকজনদের দিয়ে। এই রিসর্টের সুপারভাইজার সুশান্ত চাকলাদার ব্যাপারটা খেয়াল করছে অনেকক্ষণ ধরেই। কলকাতায় বাবুদের সেই সর্দার এইবার সুশান্তকেই পাকড়াও করে বকতে শুরু করল। এ কথা সে কথা বলার পর সেই সর্দার বাবু বললেন, বুঝলে, প্রায় 20-25 বছর আগে গেছিলাম সুন্দরবন। সেইখানে এক জেলের কাছ থেকে 500 টাকা দিয়ে কিনেছিলাম একখানা কচ্ছপ। সে যে কি বিশাল, ও বলে বোঝাতে পারবো না রে। যেই দিন কেনা সেই রাতেই রাঁধা হয় ওইটা। ওফ, তার যে কি স্বাদ! আহা হা হা, এখনো মুখে লেগে আছে গো। আচ্ছা, এখানে কি সে স্বাদ পাওয়া যাবে? একটা কচ্ছপের বন্দোবস্ত করা যাবে নাকি? টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, সে আমি যা দেব তোমাদের মাইনের থেকেও বেশি হবে। সুশান্ত এই গ্রামের একমাত্র ছেলে যে উচ্চ মাধ্যমিক পাশ, তাই বাগান বাড়ির কাজে যোগ দেওয়া মাত্রই সুপারভাইজারের তকমাটা তারই জুটেছে। ইদানিং একটু হাত টান যাচ্ছে সুশান্তর, ফলে এই মোক্ষম সুযোগখানা সে নষ্ট করল না। একগাল কাষ্ঠ হাসি হেসে সে বলে দিল, আরে বাবু, আপনি কচ্ছপের মাংস খাবেন? এ তো দলসিপাড়ার রোজকার ব্যাপার। কিন্তু বাবু, একটা যে অসুবিধা আছে, এই জ্যৈষ্ঠের মাঝে সব খাল বিল তো শুকিয়ে কাঠ। এখন কচ্ছপ পাওয়া যাবে কিনা তাই তো সন্দেহ। চেষ্টা করে দেখতে পারি তবে। বাবু বলে উঠলেন, আরে বাবা, চেষ্টা করে তো দেখ, পেলে তোদেরই লাভ। নগদ 8,000 দেব, তবে সাইজটা যেন ঠিকঠাক হয়। অন্তত 4-5 পিস করে যেন সবার জোটে। মাস গেলে যে সুশান্তর মাইনে 4,000 টাকা, সে হাতে নাতে 8,000 পাবে শুনেই মাটিতে আর পা ধরে রাখতে পারছিল না। তাই কিছু না ভেবেই সুশান্ত বাবুকে বলে দিল, ঠিক আছে বাবু, আজ রাতেই ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। এমন জিনিস এনে দেব, খেয়ে সুখ্যাতি করবেন। তরবর করে বলে তো দিল, কিন্তু সব দিঘি তো শুকিয়ে একেবারে কাঠ। কচ্ছপ খুঁজবে
তা কোথায় পাবে সে? আর ও হলো পড়ালেখা জানা গ্রামের নাক উঁচু পিলে। ও নামবে পাঁকেতে কচ্ছপ ধরতে? গ্রামের লোক দেখলে যে সম্মান যাবে তার। 8,000 টাকাটাকে যে কিভাবে নিজের হাতে আনবে, এই আকাশ কুসুম ভাবতে ভাবতে সুশান্তর হঠাৎ চোখ পড়ল রাজুর উপর। সামনে রাজু দালান পরিষ্কার করছে এক মনে। তাকে দেখতেই মনে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল সুশান্তর। সে রাজুকে ডাক দিল, রাজু ভাই, একটু এদিকে আয় তো দেখি। রাজু তো আপন মনে দালান মুছছিল। সুশান্তর ডাক পেয়ে তার দিকে মাথা তুলে বলল, হ্যাঁ ভাই, কিরে আমারে ডাকিস? হ্যাঁ রে, আয় এদিকে, কাজের কথা আছে। মোছার কাপড়খানা ওখানেই রেখে রাজু গেল সুশান্তর কাছে। বল, কি কথা? ভাই, বাবুদের ইচ্ছে হয়েছে কচ্ছপের মাংস খাবে, জোগাড় করে এনে দিতে পারবি আজ রাতেই? ওনারা ওই 4 জন মতো আছে। রাজু খানিকটা ভুরুকুচকে বলল, এ কি যে বলিস ভাই, বৃষ্টি বাদল কিছু নেই, জ্যৈষ্ঠের সব খাল বিল শুকিয়ে কাঠ একেবারে। এখন কচ্ছপ পাওয়া যায় নাকি? এখন পাওয়া চাপের। আরে এ তো আমিও জানি, তবে নগদ 2,000 টাকা দেবে যদি আনিস, পুরোটাই তোর। বাকি 6,000 টাকা যে সুশান্ত ভালো মতন বুদ্ধি এঁটে নিজের পকেটে ঢোকানোর ফন্দি করেছে, সে আর বলা বাকি রাখে না। রাজুর সদ্য বিয়ে হয়েছে। নববধূ বাসর রাতে সোহাগ দিয়ে তার কাছে শুধু একজোড়া রূপোর নুপুর আবদার করেছিল। সেইটুকুও যে বউকে দেবে, সেই ক্ষমতাও রাজুর নেই। দোকানে গিয়ে একদিন দেখে দরদাম করেও টাকার অভাবে তাকে ফিরে আসতে হয়েছিল। এখন 2,000-এর কথা শুনতেই তার চোখ চকচক করে উঠল। সেই রূপোর নুপুরখানা তার নববধূর পায়ে জড়াবে মনস্থির করেই রাজু সময় ব্যয় না করে বলে দিল, ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। রাজুর মুখে এই ইতিবাচক উত্তর শুনে সুশান্তও বেশ খুশিই হলো। যাক, তাহলে করকরে 6,000 টাকাটা শেষমেশ তার হাতে আসছে। দেখতে দেখতেই বিকেল গড়িয়ে এলো। রাজু কাজকর্ম সেরে বাড়ি ফিরছে। সারা পথ ধরে কেবলই ভাবছে সে, এই সময় কচ্ছপ পায় কোন বিলে? এই গ্রামের সমস্ত বিলই তো তার চেনা। দিগন্তে সূর্য অস্ত যাবে বলে প্রস্তুতি নিচ্ছে। ভারী অদ্ভুতভাবে আজকের আকাশটা কেমন যেন রক্তের মতন লাল হয়ে গেছে। না, এই লালে তো চৈত্রের মায়া নেই। এই লাল মনে ভয় আনে। মনে হয় যেন কারুর টাটকা রক্ত ছড়িয়ে পড়েছে আকাশের বুকে। সেই লাল আকাশের দিকে তাকিয়েই হঠাৎ করে রাজুর মুখে হালকা একটা হাসি খেলে গেল। বোধহয় এতক্ষণ সে যেটার সন্ধান করছিল, অবশেষে তা পেয়েছে, তা সেই আকাশের লালের গভীরে। বাড়ি ঢুকে সে তার বউকে 1 ঘটি জল আনতে বলল। এই জ্যৈষ্ঠের গরমে হেঁটে আসতে তার গলা একেবারে শুকিয়ে গেছে। জলটুকু 1 ঢোকে পান করার পর সে তার নববধূ মিনতিকে বলল, বুঝলি মিনু, আমায় এক্ষুনি বেরোতে হবে, একবার কচ্ছপ ধরতে যাব। বাবুদের কচ্ছপের মাংস খাবার শখ হয়েছে, ধরে দিলেই মোটা টাকা। কি যে বলো তুমি, এই সময় কচ্ছপ পাবে কোথায় গো? সব খাল বিল তো শুকিয়ে কাঠ হয়ে আছে। কেন? ঢেলাইচণ্ডী থানে পিছনের বিলটা, ওতে তো এখনো হাঁটু সমান জল আছে। মা ঢেলাইচণ্ডীর দয়ায় ওই বিলে সারা বছর জল থাকে, ওতে নিশ্চয়ই কচ্ছপ থাকবে। রাজুর মুখে এ কথা শুনতেই মিনতির হাত পা যেন ঠান্ডা হয়ে গেল মুহূর্তেই। তার হাত দিয়ে খালি ঘটিখানা তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায়। আরে থমকে গেলি কেন? মিনতি 2 হাত জোর করে হাঁটু গেড়ে বসে চোখ বন্ধ করে বলতে থাকে, ঢালাই মা, ক্ষমা করো, ক্ষমা করো মা, ক্ষমা করো। আরে করছিসটা কি, পাগল হলি নাকি? রাজু বেশ বিরক্তির সুরে বলে, হ্যাঁ গা, তোমার মাথায় এমন অলক্ষণে সর্বনাশা বুদ্ধি এলো কেমন করে গা? তুমি ঢেলাই চণ্ডীরায়ের বিলে যাবে কচ্ছপ ধরতে? পাগল হয়েছো? ও বিলে কচ্ছপ তো দূর, একটা পোকাও যদি কেউ মারতে যায়, ঢেলাই চণ্ডী তার হাত পা কেটে তাকে জীবন্ত মেরে ফেলে। মা যে স্বয়ং বিলের রক্ষাকর্তা,
ওই বিলে আজ অবধি কেউ নেমে বেঁচে ফেরেনি যে। মিনতি রাজুর হাত ধরে তার মাথায় দিয়ে বলে, শোনো না, আমার মা তার দিব্যি, তুমি যাবে না ওই বিলে। রাজু গর্জে ওঠে, হাতখানা সরিয়ে নিয়ে বলে, ধুস, যত সব আজগুবি কথা। মেয়ে মানুষকে এই জন্য কিছু বলতে নেই। তুই দেখেছিস এসব নিজের চোখে কোনোদিন? হ্যাঁ, দেখিসনি তো? আমিও দেখিনি। আরে ওসব রটানো কথা, যাতে বিল দিয়ে কেউ মাছ চুরি না করে। রটানো কেন হবে? ওই বিলে তো কেউ মাছ চাষ করেই না। ও যে ঢেলাই চণ্ডীর বিল, গাঁয়ের সকলে জানি। তুমিও তো একদিন ঢেলাই চণ্ডীকে মেনে এসেছো, তাহলে আজ এ কথা বলছো কেন? মিনতির সব কথাই বৃথা। সে যত চেষ্টাই করুক, রাজুর মনে যে লোভের সিঁদুরে মেঘ ধরেছে তা ক্রমেই যেন ঘন হচ্ছে। তার সামনে ভক্তি বা ভয় সবই এখন অর্থহীন। মিনতির হাজার আর্তনাদ, তার মাথার দিব্যি সব উপেক্ষা করেই রাজু বেরিয়ে পড়ল। সে আজ কচ্ছপ ধরবেই। এতদিন তো সে ঢেলাইচণ্ডীকে মেনে এসেছে, কই কিছুই তো লাভ হলো না। সে জন্ম থেকেই যেমন অভাবী তেমনই রয়েছে। আজ যখন সুযোগ এসেছে, তাহলে সে তা হারাবে কেন? সন্ধ্যা ক্রমশ গড়াচ্ছে, রাস্তাঘাট পুরো ফাঁকা। সূর্য অস্ত যাওয়ার পর এ গ্রামে ঝিঝি পোকার শব্দে গায়ের অন্ধকার পথ মুখরিত হয়ে উঠেছে। দূরে শোনা যাচ্ছে পাখিদের ঘরে ফেরার কলকাকলি। যেতে যেতে কোমরে বাঁধা গামছার আটল থেকে চোলাইয়ের প্যাকেটখানা বের করে জাত মাতালের মতন গিলতে লাগলো রাজু। আর ভাবতে লাগলো ছোটবেলা থেকে শুনে আসা ঢেলাইচণ্ডীর নানান কথা। মনে পড়ে গেল মায়ের মুখে শোনা একটা গল্পের কথা। বহুদিন আগে একবার এই গ্রামেরই একজন ওই দিঘিতে নেমেছিল দিনের বেলায়। কি উদ্দেশ্যে যে সে নেমেছিল তা স্পষ্ট করে কেউ বলতে পারে না। কেউ বলে মাছ ধরতে, কেউ বলে স্নান করতে, কেউ কেউ আবার বলে থাকে নেশা করেছিল। নেশার ঘোরেই নাকি সে দিঘিতে পড়ে যায়। পরে বিকেলবেলা নাকি দিঘির পূব দিকের পারে তার হাত পা কাটা, শরীরটুকু শুধু মেলে। সেই দিন নাকি খুব বৃষ্টি হচ্ছে। গ্রামের লোকেরা মনে করে মা ঢেলাইচণ্ডী তার প্রাণ নিয়েছে। অথচ আর এক গল্পও রাজু শুনেছে। এটা অবশ্য তার ঠাকুমা তাকে বলেছিল। এই গ্রামের হরনাথ সাপুইয়ের মেজ মেয়ের যখন 4 বছর বয়স, দিঘির পাড়ে খেলতে খেলতে সে বেখেয়ালে পা পিছলে দিঘিতে পড়ে যায়। সে সময় নাকি সেখানকার গাছের শয়ে শয়ে কাক একই সাথে ডাকতে শুরু করে। তার সাথেই অদ্ভুতভাবে ভেসে আসে তীব্র শঙ্খের আওয়াজ। সেই আওয়াজ শুনেই গ্রামের সকলে দৌড়ে এসে মেয়েটাকে দিঘিতে হাবুডুবু খেতে দেখে আর তাকে উদ্ধার করে। সেই মেয়ে পরে জানায়, সে যখনই জলে ডুবছিল কেউ যেন তাকে নিচের দিক থেকে উপরে ঠেলে দিচ্ছিল। এ যে সাক্ষাৎ ঢেলাই মায়ের কৃপা, এ কথা সকলে মনে মনে বিশ্বাস করে। লোকে তো এও বলে, চণ্ডীর কোনো ভক্ত বিপদে পড়লে মাতার শঙ্খ বাজিয়ে সেই বিপদকে দূর করে। আবার কেউ অসৎ হলে তার তীক্ষ্ণ ডানার আঘাতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেয়। যেরকম বহু গল্প গ্রামের বয়স্ক লোকেদের মুখে শুনতে পাওয়া যায়। এসব কথা ভাবতে ভাবতে রাজু খেয়ালই করেনি যে রাস্তায় সারাদিন ধরে এত লোকের আনাগোনা, সেখানে এত শুকনো পাতা জমল কি করে? সকাল অবধি তো ছিল না। সে এক পা করে ফেলছে, আর সেই নিস্তব্ধতার মধ্যে পাতাগুলো মড়মড়িয়ে উঠছে, যেন কোনো আসন্ন বিপদের থেকে আগাম সাবধান করতে চাইছে তারা। অবশ্য লোভের আগুনে রাজু তার সমস্ত বিচার বুদ্ধি হারিয়েছে। সে একবারও অনুভব করল না অন্যান্য দিনের সন্ধ্যার চেয়ে আজকের অন্ধকারটা কেমন যেন বেশি ঘন। এ যেন অমাবস্যা রাতের মধ্যপ্রহর। যেতে যেতে হঠাৎই রাস্তায় পড়ে থাকা শুকনো বেলডালের কাঁটা ফুটে গেল রাজুর। একবার সশব্দে চিৎকার করে উঠল সে। এহে, জায়গাটা থেকে রক্ত বেরোচ্ছে। তবে কেন কে জানে, যতখানি ব্যথা অনুভব করার কথা ততখানি ব্যথা যেন টের পাচ্ছে না রাজু। তবে কি চোলাইয়ের নেশা ওর মাথায় উঠেছে?
সে তো ও রোজই চোলাই খায়। তাহলে কেন জানি না ওর বারবার মনে হচ্ছে 2000 টাকার লোভে ওর অনুভূতি লোপ পেয়েছে। এদিকে মিনতিও আর নিজেকে ধরে রাখতে পারছে না। নিজের স্বামীকে কি করে সে মৃত্যুর মুখে যেতে দেখেও নিজেকে স্থির রাখবে, কিন্তু সে করবেটাও বা কি? রাজু যে বাইরে দিয়ে দরজায় খিল মেরে গেছে, সে বুঝতেই পেরেছিল এ কাজ না করলে মিনতিও তার পিছন পিছন দৌড়বে তাকে বাধা দিতে। রাজুর যে কিসের এত বাসনা, হায় ঈশ্বর! সেধে সেধে সে মরণ বাঁচতে যাচ্ছে। যে 2000 টাকার লোভে সে এতদিনের বিশ্বাস, ভক্তি, ভয় সব ভুলতে বসেছে। ওই টাকা দিয়ে তো সে মিনতিকেই নূপুর কিনে দেবে ঠিক করেছিল। যার আবদার মেটানোর জন্য এত বড় ঝুঁকি সে নিচ্ছে, তার মাথার দিব্যিটুকু সে মানুষ অবহেলা করতে পারে কিভাবে? এই প্রশ্ন মিনতিকেও কুড়ে খাচ্ছে। যে স্বামী তাকে এত ভালোবাসে, সে তার মাথার দিব্যিটুকুও শুনল না। মিনতির কেবলই মনে পড়তে লাগলো সে সেই ছোট্ট বেলা দিয়ে ঢেলাইচণ্ডীর পুজো করে এসেছে। নিয়ম করে মাঘ মাসের শেষ পূর্ণিমায় উপোস রেখে ঢেলাই মায়ের ব্রত পালন করেছে। শেষে কি ঢেলাইচণ্ডী তার সব কিছু কেড়ে নেবে? কথায় আছে না, পিপিলিকার ডানা গজালে সজ্ঞানে আগুনের দিকে উড়ে যায়। তাই হয়তো হয়েছে রাজুর সাথে। মিনতি আর্তনাদ করতে করতে বলতে লাগলো, কেন কেন আমার স্বামীকে মরণ দিচ্ছ ঠাকুর? কেন আমার স্বামীকে মরণ দিচ্ছ? আমার একটা কথাও তো সে শুনলো না। আমি তো তোমার এত ভক্তি করি, বলো? আমার সব এভাবে কেড়ে নিও না মা, এভাবে কেড়ে নিও না, এভাবে কেড়ে নিও না। এদিকে রাজু এসে পড়েছে দিঘির কাছে। জঙ্গলের মধ্যে চারিদিক নিস্তব্ধ, স্যাঁতস্যাঁতে অন্ধকার চারিদিকে ছেয়ে রয়েছে। চারিদিকে কেমন যেন গা ছমছমে পরিবেশ। ওই তো গাছের তলায় ঢেলাইচণ্ডীর থানে কিছু মোমবাতি জ্বলতে জ্বলতে তাদের অন্তিম পর্যায়ে এসে পড়েছে। মোমের পোড়া গন্ধে ছেয়ে রয়েছে চারিদিকটা। ওই মোমবাতির নিভু নিভু আলোতেই কেমন যেন রহস্যময় ভয়ঙ্কর দেখাচ্ছে সেই দেবী ঢেলাইচণ্ডীর মূর্তিখানা। হঠাৎই দমকা হাওয়ায় এইবার সেই মোমবাতিগুলো নিভে গেল। অদ্ভুতভাবে আচমকাই ঝোড়ো হাওয়া শুরু হলো। দিঘির পাড় ধরে ঝাউবন থেকে যেন মাতাল সমুদ্রের ঢেউয়ের মতন ছুটে আসছে হাওয়া। চারিদিক ক্রমশ ধুলোয় ছেয়ে যাচ্ছে। আশেপাশের গাছপালা অন্ধকারেই মাথা দুলিয়ে দুলিয়ে যেন কোনো বিপদের সংকেত দিচ্ছে রাজুকে। উফ, কি ধুলো! রাজু কিছুতেই ধুলোর চোটে চোখ দুটো খোলা রাখতেই পারছে না। হঠাৎই এইবার রাজুর সারা শরীর কেমন যেন শিরশির করে। এই প্রচণ্ড ঝোড়ো হাওয়ার মধ্যেই সে যেন শুনতে পেল এক অদ্ভুত নারী কণ্ঠ। রাজু স্পষ্ট শুনল কেউ যেন ওর কানের কাছে বলল, ফিরে যা। কি গম্ভীর গলা, অথচ কেমন অদ্ভুত গা ছমছমে সেই কণ্ঠস্বর। শুনেই রাজুর গায়ে কেমন কাঁটা দিচ্ছে। না না, এ কি করে সম্ভব? এত রাতে কেউ কেনই বা এই জঙ্গলে আসবে? এ নিশ্চয়ই তার মনের ভুল। এটাই সে নিজেকে বোঝাতে লাগলো। উফ, হাওয়ার দাপটে সে তো দিঘির দিকে এগোতেই পারছে না। এই প্রচণ্ড হাওয়া যেন তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। হে ভগবান, এ কি করে সম্ভব? হাওয়ার দাপটে পিছতে পিছতে সেইবার সোজা এসে ঢেলাইচণ্ডীর পায়ের কাছে এসে পড়ল। সেখানেই কোনো মতে উঠে বসার চেষ্টা করছিল সে। চারিদিকে অন্ধকার আর অন্ধকার। কিছু তো আন্দাজও করতে পারছে না সে। যদি একটু কিছু ধরে দাঁড়াতে পারে। ঠিক এই মুহূর্তেই তখনই যেন কেউ তার ঘাড় ধরে কোমর অবধি আঁচড় কাটল। প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে উঠল সে। হে কি! রাজু এখন স্পষ্ট শুনতে পাচ্ছে তার পিছনে একটা বিশাল ডানা ঝাপটানোর শব্দ। যন্ত্রণায় চিৎকার করে উঠল সে। এই অন্ধকারে এ কোন জন্তু আক্রমণ করেছে তাকে?
কোনো জঙ্গলি জন্তু নাকি? সেই ভয়ঙ্কর আঁচড়ে তার জামাটা ছিঁড়ে দুফালি হয়ে শরীর থেকে নেমে পড়েছে ইতিমধ্যেই। কিছু বুঝে উঠবে তার আগেই সজোরে এক হাওয়ার ঝাপটা এসে আবারও তাকে আছাড় মেরে থানের উপর ফেলে দিল। একটা আস্ত পুরুষ মানুষকে আছাড় মেরে ফেলে দিতে পারে এমন অবিশ্বাস্য হাওয়া বইছে। ঢেলাই চণ্ডীর থানের উপরে অসংখ্য ঢিল জমেছিল। সেই ঢিলগুলোয় তার পিঠ এইবার ফালি ফালি হয়ে গেল। সদ্য গলা মোম লেগে তার সর্বাঙ্গ যেন জ্বলে উঠল। এই প্রচণ্ড অন্ধকারে, এই ভয়ঙ্কর দুর্যোগের মধ্যেই কেউ যেন পরিকল্পনা করে তাকে নরক যন্ত্রণা দিচ্ছে। সারা শরীর ক্ষতে ভরে গেছে তার। না, সে আর পারছে না। ব্যথায় জ্বালায় চিৎকার করছে। চিৎকার করে করে সে হাঁপিয়ে উঠল এক সময়। আর শক্তি নেই তার শরীরে। গভীর আঁচড় থেকে গলগল করে রক্ত বেরিয়ে সারা শরীর ভিজে গেছে। রাজু মৃত্যু অনুভব করছে। এত যন্ত্রণার পরিণাম তো মৃত্যুই হবে। যেটুকু শক্তি অবশিষ্ট আছে তার দেহে সব সঞ্চয় করে সেইবার বলল, ঢেলাইমা, ঢেলাইমা, আমায় ক্ষমা করো। নিজের ভুল আমি বুঝতে পেরেছি। আমি চলে গেলে আমার মিনতি যে একা হয়ে যাবে। ওকে ওকে দেখো তুমি মা। ব্যাস, এই বলেই সে জ্ঞান হারায়। সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও থেমে যায়। অচিরেই জঙ্গলে নেমে আসে মুষলধারে বৃষ্টি। মিনতি বন্ধ করে থেকেই বুঝতে পারছে কিছু একটা অঘটন ঘটেছে। প্রথমে এত ঝোড়ো হাওয়া, তারপরেই এই মুষলধারে বৃষ্টি। সে ভাবতে লাগলো, তবে কি সব শেষ? তার হাতের শাখাটাও তো দরজা খোলার আপ্রাণ চেষ্টায় ভেঙে গেছে। কান্নায় ভেঙে পড়ে সে, চিৎকার করতে থাকে, কেন ঢেলাইমা, কেন? যত দোষ কি সব এই গরিবের? এত ভক্তি, এত বিশ্বাস, সবই কি বৃথা ঢেলাইমা? হঠাৎই একটা শব্দে চমকে উঠল মিনতি। কি কি একটা আওয়াজ হচ্ছে না? কেউ কেউ যেন এসেছে দরজার কাছে। খিলের হাতলের আওয়াজ এটা। মিনতি বলে উঠল, কে আছো? কে আছো? দরজাটা খোলো, দরজাটা খোলো। আমায় তার কাছে যেতে হবে। দরজাটা খোলো, তোমরা দরজাটা খোলো। মিনতি মা, আমি খুড়ো কাকারে। দাঁড়া দাঁড়া, খিলটা খুলে দিই। এইবার খিল খোলার শব্দ হলো। মিনতি ছিটকে দরজা খুলে ওই বৃষ্টিতেই দৌড়লো ঢেলাই চণ্ডীর দিঘির দিকে। তার খেয়াল হলো না যে দৌড়ের বাইরে সে কাউকেই দেখতে পায়নি। দেখতে পাবে কি করে? দরজার বাইরে কেউ তো ছিলই না। আজ কি যেন হলো মিনতি, যে মিনতি অন্ধকারকে এত ভয় পেত, বাতি নিভে গেলে স্বামীর হাত চেপে ধরে চোখ বন্ধ করে নিত। সে আজ কিছুতেই ভয় পাচ্ছে না। না অন্ধকার আর না মুষলধারে বৃষ্টি, কিছুই তাকে আটকাতে পারছে না। সে শুধু ছুটে চলেছে। বৃষ্টিতে ভিজে তার খোপাখানা খুলে গেছে। ছুটতে ছুটতেই শাড়ির আঁচল ঝোপে আটকে যায়। সে টান মেরে আঁচল ছিঁড়ে আবারও ছুটতে থাকে। মিনতি মনস্থির করে নিয়েছে, আজ যদি নিজের স্বামীকে সে ফিরিয়ে আনতে না পারে, তবে নিজেও ওই দিঘির জলে ঝাঁপ দিয়ে মরণ নেবে। একা থেকে করবে কি? কার জন্যেই বা বাঁচবে? বাবা মা শ্বশুর শাশুড়ির সন্তান কেউই নেই ওর। আছে বলতে শুধু ওর স্বামী রাজু। দিঘির পাড়ে পৌঁছে সে চিৎকার করে রাজুকে ডাকতে থাকে। সেই অন্ধকারেই চারিদিক হাতড়ে হাতড়ে খুঁজতে থাকে। বৃষ্টির বেগটাও বেশ মন্থর হয়ে এসেছে। কই, সে তো রাজুকে কোথাও পাচ্ছে না। এত চিৎকার করেছে সে তার গলা দিয়ে, আর শত চেষ্টা করেও কোনো শব্দ বের হচ্ছে না। বৃষ্টি থেমে আসে।
আকাশের বুকে দ্বাদশীর চাঁদ দেখা দিয়েছে। সেই চাঁদের আলোয় মিনতি মাথা উঁচু করে দেখে দূরে ঝাউবনগুলো প্রবল ঝড়ে সব নুইয়ে পড়েছে। বোধহয় এবার তাকে দিঘিতেই নামতে হবে। ঢেলাই চণ্ডীর প্রতি রাগে তার মুখ থরথর করে কাঁপছে। সেই মুখ নিয়ে সে পশ্চিমে থানের দিকে চাইল। কি যেন পড়ে আছে সেখানে মাথা গুজে। খুব চেনা অবয়ব তার। মিনতি দৌড়ে গেল। এ যে তার স্বামী। দুহাত দিয়ে রাজুর মাথা তুলে নিজের কোলে রাখল। সারা শরীর ক্ষতে ভরা, রক্তে ভিজে, কিন্তু ধমনী এখনো কাঁপছে তার। সে বেঁচে আছে। মিনতি যেন প্রাণ ফিরে পেল। ঢেলাই চণ্ডী তবে তার ভক্তির মান রেখেছে, কেড়ে নেয়নি তার সবকিছু। কিন্তু এখন সে সাহায্য চাইবে কার কাছে? রাতে এই তল্লাতে তো কেউ আসে না। চিৎকার করার মতন গলার অবস্থাও আর মিনতির নেই। রাজু জ্ঞান হারিয়ে পড়ে আছে। মিনতির ছিমছিমে শরীরে সেই বল নেই যে তাকে ঘর অবধি বয়ে নিয়ে যাবে। তাও সে চেষ্টা করতে লাগলো, ডাকতে লাগলো রাজুর যদি জ্ঞান ফেরে। এমন সময় এক কাণ্ড ঘটল। হঠাৎ করেই চারপাশের জঙ্গল থেকে শয়ে শয়ে কাক যেন একসাথে চিৎকার করে উঠল। তাদের ডাকের শব্দে মুখরিত হয়ে উঠল রাতের জঙ্গল। ওই তো কোথা থেকে যেন শঙ্খের আওয়াজ ভেসে আসছে। তাহলে ঢেলাই মাতাদের সহায় হয়েছে। ভাবতে গায়ে কেমন কাঁটা দিয়ে উঠল মিনতি। সে বুঝল যে এই দেবীর উপাসনা সে আজ অবধি ভক্তি ভরে করে এসেছে, সেই দেবী আজ কোনো অদৃশ্য থেকে তাকে যেন সাহায্য করছে। সেই রাতে কাকের ডাক আর শঙ্খের আওয়াজ শুনে গ্রামের লোকেরা ছুটে আসে। তারাই রাজু আর মিনতিকে বাড়ি নিয়ে যায়। রাজুকে তারা স্টেশনের কাছের হাসপাতালেও নিয়ে যায়। এদিকে খুড়ো কাকা আর গ্রামের আরো কয়েকজন রাজুর বাড়িতে আসে। মিনতিও যে খুব দুর্বল, ওকেও তো একা রাখা যায় না। খুড়ো কাকার মেয়ে তাকে গরম দুধ দিয়ে তা খেতে বলে, নইলে তারও জ্বর হওয়ার সম্ভাবনা। সবাই তার কাছে জানতে চায় কেন এমনটা হলো। রাজু কেন একা ভরা সন্ধ্যায় ঢেলাই চণ্ডীর থানে গিয়েছিল। মিনতি সবটা খুলে বলল সকলকে। খুড়ো কাকা সব শোনার পর বলে ওঠে, কিন্তু মা, আমি যে তোমার দৌড়ের কাছে আসিনি বা তোমার দৌড়ও খুলে দিইনি। সেখানে উপস্থিত খুড়ো কাকার বয়স্ক মা সব শুনে বলে ওঠেন, সবই ঢেলাই চণ্ডী মায়ের কম্ম। সেই বেড়েছে, সেই রেখেছে। রাজু লোভ করে মরতে গেছিল, কিন্তু মিনতি তোর ভক্তি আর বিশ্বাসের মান রাখার জন্যই ঢেলাই চণ্ডী তোকে ফিরিয়ে দিয়েছে। নে, এবার আসছে সপ্তাহে মায়ের কাছে জোড়া কুমড়ো দিয়ে মানত কর দেখি। আর হ্যাঁ, বরকে সামনে রাখ, এমন ধারা অনার সৃষ্টির কাণ্ড যেন আর কখনো না ঘটায়। সুশান্তর কানে স্বাভাবিকভাবেই খবরটা গেল। পরের দিন সকালে সে রাজুকে হাসপাতালে দেখতেও গেল। রাজু তাকে দেখে বলল, ভাই, সবই তো শুনেছিস। বড় ভুল হয়ে গেছে আমার। লোভের বশে মরতে গিয়েছিলাম। সুশান্ত মনে মনে অনুশোচনা বোধ করছে। তার জন্য একটা জলজ্যান্ত মানুষের জীবন যেতে বসেছিল। সেও করুণ মুখেই বলল, বেঁচে ফিরেছি সেই অনেক, এসব আর ভাবতে হবে না। জলদি সুস্থ হয়ে ফিরে আয় আবার। বাবুদের আর কচ্ছপ খেতে হচ্ছে না। আমি আজই কাজে গিয়ে তাদের বলে দেবো কচ্ছপ এই সময় জোগাড় হবে না, সে যতই টাকা দিক। যেমন কথা তেমন কাজ। সুশান্ত গিয়ে শহুরে বাবুদের জানিয়ে দিলেন এই সময়ে কচ্ছপ পাওয়া যাবে না, সে যাই হয়ে যায়। শহুরে বাবুদের সেই সর্দার, নাম সনাতন পাল, এসব কথা শুনে তো হেসেই ফেললেন। কি সব আজগুবি কথাবার্তা! মদ খেয়ে নেশা করে ঝড়ের রাতে পড়ে হাত পা কেটেছে, তা নিয়ে আবার এত গল্প। বিশাল ডানা, শাঁখের আওয়াজ, যা তা একেবারে। ওইসব কি বাগান বাড়িতে লোক টানবার জন্য পাবলিসিটি স্টান্ট নাকি? এসব গল্প রটলে লোকে তো এ তল্লাটে আর পা মারাবে না কো। সুশান্ত চুপ করে তার কথাগুলো শুনছে।
বিরক্তির ছাপ তার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। বাবু অট্টহাসি হাসতে হাসতে আরও বললেন, তোর মুখে যা শুনছি তাতে তো ঢোলাইচণ্ডী ভগবান কম অপশক্তি বেশি লাগছে। যত সব গেঁয়ো লোকেদের এঁটো কথা। সুশান্ত মনে মনে বেশ বিরক্তি বোধ করছিল, যদিও সে বাবুর এসব কথায় কোনো উত্তরই দিল না। কি বলতে কি বলে ফেলবে, পাছে ঢেলাইচণ্ডীর প্রকোপ তার উপর এসে পড়ে। তাই সে ভাবতে লাগলো, যার যার বিশ্বাস তার কাছেই থাক। কেউ ঢেলাইচণ্ডীকে ভগবান মানবে কি ভূত মানবে বা মানবেই না, তাতে তো আর তার কিছু করার নেই। বাগান বাড়িতে শহর থেকে যেই আসে তাদের জানিয়ে দেওয়া হয়, এই গ্রামে সূর্য অস্ত যাওয়ার পর ওই জঙ্গল আর দিঘির দিকে যাওয়া নিষেধ। সকালবেলায় সকলকে জঙ্গল, দিঘির পার, কাঠের পোল, ঢেলাইচণ্ডীর থান থেকে ঘুরিয়ে আনা হয়। রাতের পর ওই পথে প্রবেশ নিষিদ্ধ। যে শহুরে বাবুগুলো এইবার এসেছে, আজই তাদের শেষ দিন। কাল সকালেই তারা রওনা দেবে। সকালবেলা সুশান্ত তাদের নিয়ে বের হলো গ্রাম ঘুরিয়ে দেখাবে বলে। এত গল্প শোনার পর বাবুদের খুব আগ্রহ ঢেলাইচণ্ডীর মূর্তি দেখবার। সুশান্ত ওদের নিয়ে গেল ঢেলাইচণ্ডীর থানের কাছেও। সেখানে গিয়ে সকলে তো অবাক। এমন অদ্ভুত দেবী মূর্তি তারা এর আগে দেখেনি। শহুরে বাবুরা সবাই যে যার মতন ছবি তুলতে লাগলো। এর মধ্যেই একটা জিনিস সনাতন পালের বেশ নজর কাড়ল। থানের ঠিক পাশেই বেশ অনেক গাঁজা গাছ উঠে আছে, কিন্তু পাতা তো ছিঁড়তে পারবে না, তা যে নিষেধ। সুশান্ত তাদের ভালো করে বুঝিয়ে এনেছে, এইখানে এই জঙ্গলে গাছের পাতা ছেঁড়া তো দূর, সজ্ঞানে কেউ যেন একটা পিঁপড়েও যাতে না মারে, এর পরিণাম ভয়ানক হতে পারে। সেই সময় বাকিরা সুশান্তের কথার গাম্ভীর্য বুঝলেও সনাতন বাবু অদ্ভুত এক হাসিতে তার কথা উড়িয়ে দেয়। এখন তো কিছু করার উপায় নেই, লোকজন ভর্তি। তবে সে ভেবে নিল সে আবার আসবে এখানে, যখন কেউ থাকবে না তখন। শহর থেকে আসা এই সনাতন বাবু যে প্রতি মিনিট অন্তর অন্তর সিগারেট টানে তা সবার জানা, কিন্তু গাঁজার প্রতি তার এত আসক্তি বেশ আশ্চর্যের। এর সাথে সনাতন বাবুর অতীতের কোনো যোগাযোগ থাকলেও থাকতে পারে, তবে এই আসক্তি তার অদূর ভবিষ্যতে ঘোর বিপদ ডেকে আনছে, তার দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। বিকেল গড়িয়ে যেতে আবার চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। সবকিছু কেমন যেন থমথমে, ঠিক যেন সমস্ত চরাচর চুপটি করে ঝড় ওঠার প্রহর গুনছে। সন্ধ্যায় যখন সবাই এক জায়গায় বসে সুশান্তর কাছে ঢেলাইচণ্ডীর গল্প শুনছে, ঠিক তখনই সনাতন বাবু সবার নজর পেরিয়ে চুপিসারে বেরিয়ে পড়লেন। সাথে একটা খালি সিগারেটের রিফিলও নিয়েছেন। গাছের নিচে যে শুকনো পাতাগুলো তিনি পড়ে থাকতে দেখেছিলেন, সেইগুলো খৈনির মতন ডলে এতে ঢুকিয়ে টানবেন। দু একটা কচি পাতাও তাতে দেবে, কেউ তার দেখতে যাচ্ছে না। কিছু পথ যেতেই সনাতনবাবু খেয়াল করল, জঙ্গলের ভিতর চারিদিক কেমন যেন ঘোর অন্ধকার। এতই ঘোর অন্ধকার যে কোনটা যে কোন দিক কিছুই বুঝতে পারছেন না। একবার ভাবলেন, পথ হারিয়ে কোন মুল্লুকে চলে যাবে তার থেকে ফিরে যাওয়াই ভালো, কিন্তু ফেরার পথ যে ঠিক কোন দিকটা তাও অনুমান করা যাচ্ছে না। মাথার উপর আকাশটা যেমন কালো, পায়ের নিচের মাটিটাও একই কালো। পকেটে হাত দিলেন, একি তিনি যে ফোনটাও সাথে আনেননি। কিছু দূরে যে বাগান বাড়ির আলো দেখা যাচ্ছিল, সেও আর তার নজরে আসছে না। অস্থির হয়ে উঠলেন। এত ঘুটঘুটে অন্ধকার, তিনি ভাবলেন, এটা কি আদৌ পৃথিবী, নাকি তিনি মহাশূন্যে এসে পড়েছেন? আচ্ছা, গাজা টানার আগেই কি তিনি মাতাল হয়ে গেলেন, দিকশূন্য হয়ে পড়লেন? একটু এগোতেই এইবার দেখতে পেলেন কিছু দূরে সেই ঢেলাইচণ্ডীর থান। মোমবাতির শিখাগুলি মৃদু হাওয়ায় তীর তীর করে কাঁপছে। যাক, ঠিক জায়গায় এসেছেন তবে। সনাতন বাবুর মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। তিনি দৌড়ে গেলেন। এইবার গাজা পাতা থেকে পাতা ছিঁড়তে যাবেন,
সেই সময় হঠাৎই একটা শব্দে যেন কেঁপে উঠলেন তিনি স্পষ্ট শুনলেন ঠিক তার পিছনেই একটা ডানা ঝাপটানোর শব্দ, যেন বিশাল ডানা ঝাপটে কোনো এক ভয়ঙ্কর জন্তু তার দিকেই ধেয়ে আসছে। প্রচণ্ড আতঙ্কে পাথরের মূর্তির মতন স্থির হয়ে গেলেন সনাতনবাবু। তিনি শুনতে পাচ্ছেন ক্রমশ কাছে আসছে সেই শব্দ। ভয়ে সনাতনবাবু পাথর হয়ে গেলেন। তার চলন ক্ষমতা লোপ পেয়েছে। পিছন ফিরে দেখবেন তার ঠিক আগেই তীব্র আঘাতে এইবার এক ঝটকায় তার ডান হাতটা কেটে ঠিক তার সামনে এসে পড়ল। প্রচণ্ড আতঙ্কে চিৎকার করে উঠলেন তিনি। না না! টিমটিমে মোমবাতির আলোয় আবছা দেখতে পেলেন এক অদ্ভুত নারী মূর্তি তার সামনে এসে দাঁড়িয়েছে। হে কি! সেই নারী মূর্তির শরীরের উপরের অর্ধেকটা মানুষের আর নিচের অর্ধেকটা সাপের। এ কি করে সম্ভব? সনাতনবাবু ঠিক দেখছেন তো? শুধু তাই নয়, ওই নারী মূর্তির পিঠে বিশাল দুটো ডানা। একটি ডানায় লেগে আছে টাটকা রক্ত। কোনো মতে এইবার মাথা উঁচিয়ে সেই নারী মূর্তির চোখের দিকে তাকালেন সনাতনবাবু। আর সঙ্গে সঙ্গেই তার বুকটা আতঙ্কে যেন কেঁপে উঠল। তিনি দেখলেন ওই অন্ধকারেই আগুনের মতন দুইখানি চোখ ধক ধক করে জ্বলছে। প্রচণ্ড ভয়ে তার মুখ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে শুধু বেরিয়ে এলো একটাই কথা, দেবী ধোলাই চণ্ডী, দেবী দেবী ধোলাই চণ্ডী। এরপর জঙ্গলের ভিতর আর কোনো শব্দ শোনা গেল না। শুধু দিক দিগন্ত কাঁপিয়ে জঙ্গলের ভেতর শুরু হলো ঝোড়ো হাওয়া, আর তারই সঙ্গে মুষলধারে বৃষ্টি। সেই প্রচণ্ড ঝড় ও বৃষ্টি চরাচরের সমস্ত শব্দ যেন গিলে খেল। সেই রাতে বাগান বাড়িতে সবাই নিজেদের গোছগাছ করতে এতই ব্যস্ত, সনাতনবাবুর অনুপস্থিতি কাউকে আর অত ভাবালো না। উনি এমনিতেই একটু দূরে দূরে থাকতেন বাকিদের থেকে। কারুর দু একবার মনেও পড়লে সে হয়তো ভেবে নিয়েছে যে তিনি ক্লান্ত হয়ে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে শুয়ে পড়েছেন। খুড়ো কাকার মা এদিকে এই ঘোর বৃষ্টি দেখে বলতে লাগলেন, কে জানে আজ আবার কার কপালে মরণ লিখেছে ঢেলাই চণ্ডী। শুধু এই বয়স্ক বৃদ্ধার এমন ধারণা তা কিন্তু নয়। গ্রামের প্রায় সকলেই এই বৃষ্টির সাথে ঢেলাই চণ্ডীর গল্পের সেই ঝড় বৃষ্টির মিল খুঁজে পেয়েছে। যদি কাক পক্ষীরা হাঁক পারে, ধানের কাছ থেকে শঙ্খের আওয়াজ ভেসে আসে, তাহলে গ্রামের লোকেরা ছুটে যাবে ধানের দিকে দিঘির পাড়ে। অনেকেই সেই জন্য সেই শব্দ শোনার জন্য মুখর হয়েছিল। কিন্তু সবার জীবনে তো আর মিনতির মতো প্রার্থনা করার আপনজন থাকে না। আর পাপের ফল মানুষকে পেতেই হয়। সেই রাতে তাই আর কাক পক্ষীও ডাকল না, শঙ্খের আওয়াজও শোনা গেল না। সারা রাত ধরে কেবল তুমুল ঝড় আর বৃষ্টি। সকালবেলা বাগান বাড়ি থেকে সব শহুরে বাবুরা বিদায় নেবে বলে তৈরি হয়ে বেরিয়ে এসেছে। তখন সবার টনক নড়ে ওঠে যে সনাতন বাবুকে তো অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না। কাল রাতেও তাকে কেউ দেখেনি। চারিদিকে খোঁজ পড়ে গেল। সুশান্ত বারবার তাদেরকে জিজ্ঞেস করতে লাগলো, সনাতন বাবু কাল অন্ধকার নেমে আসার পর বাইরে বের হননি তো? তার এই প্রশ্ন বড়ই তাৎপর্যপূর্ণ, কারণ কালকের বৃষ্টি যে কোনো অভাগা পাপীর জীবন কেড়ে নেওয়ার জন্যই নেমেছিল, সেটা গ্রামের আর 5 জনের মতন সেও মনে মনে ভেবেছিল। আর সনাতন বাবুর ব্যবহার দেখে সুশান্তর আগে থেকেই একটু সন্দেহ ছিল ওনার উপরে। বেশিক্ষণ অবশ্য সনাতন বাবুর খোঁজ চালাতে হলো না। খবর এলো দিঘির ধার বেয়ে যে খাল গেছে তার পারে একখানা হাত পা কাটা রক্তাক্ত দেহ পড়ে আছে। সকালে গ্রামের বউরা থানে যখন পুজো দিতে যায়, দেখে খাল পারে কাকশকুনের মেলা। প্রথমে তারা ভাবে গ্রামের কারোর গরু হবে বুঝি। কাল ঝড় বৃষ্টিতে ফিরতে না পেরে হয়তো মারা পড়েছে। একটু এগিয়ে গিয়ে দেখতেই তারা চিৎকার করে ওঠে,
ভয়ে কিছুজন তো অজ্ঞানও হয়ে যায়। অতঃপর আরও এক নতুন কাহিনী জুড়ে গেল ঢেলাইচণ্ডীর অধ্যায়। চারিদিকে এ খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। শহরেও রটে গেল দলসিপাড়া এক ভুতুরে গ্রাম। বাগানবাড়িতে আর কেউ আসে না, তবে বাকিদের কাছে ভয়ের কারণ হলেও দলসিপাড়ার বাসিন্দাদের কাছে ঢেলাইচণ্ডী এখনও কিন্তু তাদের মঙ্গলময়ী দেবী, যিনি সাক্ষাৎ এই গ্রাম, এই জঙ্গল এবং তার সমস্ত জীবকুলকে মায়ের মতন রক্ষা করছেন। আজকে তোমরা শুনলে লেখক প্রকাশ দাসের কলমে গ্রাম বাংলার ভয়ের কাহিনী ঢেলাইচণ্ডীর রোষ। পরের সপ্তাহে স্যাটারডে স্টোরিজ চ্যানেলে আসছে এক নতুন ডিটেকটিভ চরিত্র, বিক্রম বাগচি। কথা দিলাম, আমাদের এই নতুন গোয়েন্দার বুদ্ধি আর গোয়েন্দাগিরি তোমাদের মনে জায়গা করে অবশ্যই নেবে। তবে সেটা শোনার জন্য চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো আপডেট মিস না করে যায়। আর হ্যাঁ, বন্ধুদেরকেও জানাও এই চ্যানেলের সম্বন্ধে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু 10,000-এর পরিবার হতে হবে। আর আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। কিন্তু এই গল্প আমাদের এক অন্য রকম প্রয়াস। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের সাথেও। যত পারো এই গল্প ছড়িয়ে দিও বন্ধুদের মাঝে। মনে রেখো, স্যাটারডে স্টোরিজ মানেই কিন্তু তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডা ঘর।